নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। 1431 সালে আজকে প্রথম আমার ব্লগ, এবং আশা করছি এরপর থেকে সপ্তাহে একটা কি দুটো ব্লগ নিয়ে হাজির হব। আর তোমরা কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আর তোমাদের কাছে তোমরা একটু একটু করে শরবত, জুস, প্লেন জল খাও। যারা বেশি বেশি জল খেতে পারো না তারা একটু গ্লুকন্ডি, কখনো একটু দই, কখনো একটু বেল গুলে খেও। ছাতু শরবত খেও, পেটটা আরাম হবে। আর একদম চেষ্টা করবে খুব হালকা ফুলকা খাবার খেতে। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে, কত ডিগ্রি তাপমাত্রা আমাকে জানাতে ভুলবে না। তাহলে চলো আজকের যে ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। আবার পরবর্তীকালে খুব তাড়াতাড়ি আবার গল্প করতে হাজির হব। চলো আজকে আমি সারাদিন কী করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, আমি এবার টান করে তোমাদের সঙ্গে একটু কথা বলে সামনাসামনি আমি চলে এসেছি ব্যাক ক্যামেরায়। আমি সত্যি বলছি, ক্যামেরার সামনে কথা বলতে আমার একটা খুব জড়তা আসছে। যদিও তোমাদের উৎসাহ ও তোমাদের কথাতে আমি চেষ্টা করছি সামনাসামনি এবার থেকে আসার। প্রথমে কি করব, আমি শিবের মাথায় একটু দুধ আর একটুখানি গঙ্গা জল, মধু, চন্দন দিয়ে, বেলপাতা, আকন্দ ফুল এসব দিয়ে পুজো করে নিই। এটা হচ্ছে বৈশাখ মাসের সোমবার আর চতুর্দশী। এই দিনে ইউটিউবে দেখছিলাম যে শিব আর পার্বতীর বিবাহ হয়েছিল, তাই চতুর্দশী পড়েছিল একটার সময়, তারপরে আমি পুজোটা করেছিলাম। আর তোমরা জানিও তো আদৌ আমি ঠিক জেনেছি কিনা, কেননা ইউটিউবে দেখে আমি শিখলাম। তোমরা একটু জানিও আমার জানাটা ঠিক না ভুল। চলো এবার দুই শিবকে প্রণাম করে আজকে রান্নাবান্নায় লাগছে। এটা হচ্ছে এঁচোড়, আমাদের গাছের এঁচোড়। এতদিনে যা গরম পড়েছে, এঁচোড় সবার বাড়িতে খেয়ে খেয়ে মুখ পচে গেছে। এঁচোড় চিংড়ি, এঁচোড়ের ডালনা। আজকে আমি এঁচোড়ে কোপ্তাকারি রান্না করে দেখাবো। চলো তাহলে এঁচোড়টা কেটে তোমাদের সঙ্গে কথা বলি। একটা এঁচোড় নিয়ে নিয়েছি কেটে, আর এবার এটাকে সেদ্ধ হতে দেবো। চলো সেদ্ধ হতে দিই। এবার আদা, টমেটোটা নিয়েছি। মশলা, যে সবজি মশলা বলতে এটাই দেবো, পেঁয়াজ রসুন দেবো না। আজ যেহেতু সোমবার করেছি নিরামিষই, তো একদম নিরামিষিতে তোমাদেরকেও আমি রান্না করে দেখাচ্ছি। একবার বানিয়ে দেখো। এঁচোড়ের তরকারি, এঁচোড় চিংড়ি এসব খেয়ে খেয়ে মুখটা যদি কী বলবো নষ্ট হয়ে থাকে, তাহলে এটা করে দেখতে পারো। আদা, কাঁচা লঙ্কা, গরম মশলা, জিরে গুঁড়ো, নুন, চিনি আর জিরে গুঁড়ো, আর এগুলোর সঙ্গে আমি এঁচোড় আর তোমাদের আলুটা মেখে নেব। তা আমি তোমাদের একটা কথা বলি, যারা নিরামিষেতে এঁচোড় চপ খেতে চাও, বা ডিম বেসনটাকে ঠিকঠাক গুলে দিতে পারো না কিন্তু খেতে ইচ্ছা করে, তারা এইভাবে এঁচোড়ের চপ করে খেতে পারো। এর সঙ্গে অবশ্যই শুকনো লঙ্কা আর জিরেকে কাঠখোলায় ভেজে একটু গুঁড়িয়ে নেবে, দিয়ে মেশাবে। আমি বিশ্বাস করো, এই নিরামিষিতে এঁচোড়ের এই চপটাও কিন্তু দারুণ হয়, অপূর্ব। এইভাবে তোমাদের বেসন গুলে মোটা হবে না পাতলা হবে, ঢ্যাপঢ্যাপে হবে, এইভাবে করে দেখো। হালকা করে ভেজে, যেহেতু পুরোটাই সেদ্ধ করা, তাই খুব যে একটা ভাজতে হবে তেমন কোনো মানে নেই। আমি খুব ভালো করে মেখে নিচ্ছি, মশলাগুলো যেন সব কিছুতে মিশে যায়। দেখো আমার মোটামুটি মাখা হয়ে গেছে। আর এরপর আমি একটুখানি বেসন দিয়ে দেবো, যাতে আঁটো হয় এবং ভাজাটা ভালো হয়। এখানে আমি 3 চামচের মতো একটু বেসন দিলাম। এবার ভালো করে মেখে নিই। এই কোপ্তাকারিতে তুমি লম্বাভাবেও দিতে পারো, লম্বা বলতে একটুখানি যদি লম্বাটে হয়ে যায়, বা কোনো সাইজের কোনো ব্যাপার নেই, গোল করবে, চ্যাপটা করবে, যেভাবে তোমাদের ইচ্ছে সেভাবে করবে। আর এটা খুব বানানো সোজা, কম জিনিস লাগে। ঘরেতে যে জিনিসগুলো আছে, মোটামুটি একটা বাঙালি ঘরে যা যা পাওয়া যায় মশলাপাতি, সব কিছুই দিয়ে তুমি বানিয়ে নিতে পারবে। খাটুনিও কম। এঁচোড়টা কাটাটা যে একটু কষ্ট, তারপর সেদ্ধ করে নাও, তারপরে তো নিয়ে নাও। দেখো আমি দিয়ে দিয়েছি। এই যে আমি দেখছি, যারা গোল করতে পারবে না তাদেরকেও আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে
চ্যাপটা করে ভেজে নেবে। দেখো আমি কিন্তু গোল ওই দুটো করিনি, ওই তিনটেই করিনি। আমি ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখি, যারা নতুন নতুন রান্না শিখছো তাদের জন্য বলছি খুব সহজে কীভাবে। রান্নাটা কিন্তু কষ্টের জিনিস নয়, রান্নাকে ভালোবাসতে পারলে রান্না করতে তোমার দেখবে খুব ভালো লাগবে। আর যখনই তুমি রান্না করতে পারবে, এক দুজন ভালো খেয়ে খেয়ে তোমার পরিবারের লোক আপনজনগুলো যখন খেয়ে বলবে খুব ভালো হয়েছে, তখন তোমার আরও বেশি রাঁধতে ইচ্ছা করবে। দেখছো ভাজা, আমি এটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রান্না করছি। এইভাবে তুমি যদি ভাজো, এরকম ভেজে রেখেছি, এইভাবে তোমরা যদি ভেজে দাও, এগুলো একদম মানে কী বলবো, চপের আকারে হবে। আর এদিকে আমি মশলাটা বেটে নিয়েছি, আদা টমেটো বেটেছি, এখানে টক দই আছে, আর আবার নিয়েছি একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, ভাই বোন, আর লঙ্কা গুঁড়ো, আর একটু ঘি দেবো, আর একটু গরম মশলা দেবো। তাহলে তো আমার কত কম জিনিসে একদম প্রত্যেকের বাড়িতে থাকে। টক দইটা থাকবে না তোমরা টক দই দেবে না, টমেটোটা একটা দিচ্ছি তাতে হয়ে যাবে। টক দই না থাকলে না থাকবে, যেটুকু থাকবে সেটুকু দিয়ে বানাবে এবং ভালোবেসে বানাবে, দেখবে সবাই হাত চাটবে আর দারুণ অপূর্ব হয়েছে বলবে। কতটুকু তেল বেঁচেছে, আমি ওইটুকু তেলেই তেজপাতাটা, জিরে, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ভালোভাবে ফোড়ন দিচ্ছি। যে প্রচুর তেল লাগছে তা কিন্তু নয়। দেখো আমি মোটামুটি যে তেলটা মানে ভাজার পর বেঁচেছে, আমি অতটুকু তেলে, কারণ আমি একটু ঘি দেবো, তাহলে বেশি তেল বা ঘি খাওয়া তো ভালো নয়। এখানে 1 চামচই আছে, তোমরা দেখছো যে 1 চামচ বলে কিন্তু আমি 3-4 চামচ দিয়ে দিচ্ছি, তা কিন্তু নয়। এবার আদা আর টমেটোটা আমি বাটা দিয়ে দেবো। দেখো আমি ভালো করে কষে নিচ্ছি, যাতে কাঁচা আদার গন্ধটা না থাকে, আর টমেটোটাও যেন যেটা একটু একটু ছিল সেগুলো যেন নরম হয়ে যায়। আর এই প্রত্যেক দিনে যে মশলা কটা লাগে রান্না করতে বাঙালি ঘরে, সে কটা মশলা আমি দিয়ে দিলাম, একটুখানি কষে নেব। যেহেতু এটা নিরামিষই, সেহেতু আমি একটু মিষ্টি দিয়েছি। যদি কেউ সুগারের পেশেন্ট থাকে, তুমি এই মিষ্টিটা নাও দিতে পারো, তার জন্য কোনো ব্যাপার নেই যে রান্নাটা খারাপ হয়ে যাবে। তবে একটুখানি যদি ঘি না থাকে একটু হিং দিতে পারো, হিং দিলেও একটা বেশ সেন্ট উঠবে। এবার আমি টক দইটা, ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি না, যাতে কেটে কেটে না যায়। এবার টক দইটা দিয়ে আমি ভালো করে আবার কষবো। যেটুকু গায়ে ছিল আমি নিয়ে নিলাম, এবার ভালো করে কষে নিই। দেখো কষে নিচ্ছি, মোটামুটি হয়ে গেছে আমার। এরপর ঘি আর গরম মশলাটা তোমার রান্নাকে আরও একটু সুস্বাদু করবে, কিন্তু যদি নাও দাও তাতেও ক্ষতি নেই। দেখো আমি ঘিটা দিলাম, এটা মোটামুটি আমি 1 চামচের মতো, তেল 1 চামচ, ঘিও 1 চামচের মতো দিয়েছি। আর একটুখানি সানরাইসের আমি এখানে গরম মশলা দিচ্ছি। তোমরা যদি বাড়িতে বানাতে চাও গরম মশলা, সেটাও বানাতে পারো। আমি মাঝে মাঝে বানাই, তোমাদেরকে এরপরে কোনো একদিন আমি ভাজা মশলা আর গরম মশলা বানানোটা দেখিয়ে দেবো। আমি কথা দিয়েছি, তো অবশ্যই দেবো। আমি চেষ্টা করবো এরপর থেকে মাঝে মাঝে ব্লগ নিয়ে আসার। আর আমার এই যে সামনে আসা বা নতুন ধরনের এই রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। এই গরমে ধরো ঝিঙে এইসব খেতে সবার খুব একটা ভালো লাগে না, আবার মাছ, মাংস, ডিমও প্রত্যেক দিন আমাদের ভালো লাগে না, কিন্তু তাই নতুনত্ব এই হালকা ফুলকার মধ্যে, মানে খুব কম মশলার মধ্যে, যাতে পেট খারাপ না হয়, বয়স্ক থেকে ছোট সবারই যেন ভালো লাগে সেটা দেখবে। দেখো আমি এবার ইস্ত্রি করতে বসেছি। এটা বাবার জামা, দেখতে পাচ্ছ খুব মানে পাতলা একটা জামা, নতুন জামা, একটু মার দেওয়া রয়েছে মনে হচ্ছে। এরকম পাতলা সুতির জামা যখন ইস্ত্রি করবে, তখন একটুখানি ইস্ত্রি করার আগে এই যে কলারটা একবার ইস্ত্রি করে নেবে। দেখো আমি কলারটা ইস্ত্রি করে নিচ্ছি, কেননা তাহলে ভাঁজ করতে আমার সুবিধা হবে। দুদিকটাই একবার করে ইস্ত্রি করে নেবে, দিয়ে 3টে বোতাম লাগিয়ে দেবে। সব কটা বোতাম কিন্তু লাগাবে না, তাহলে খুলতে বয়স্ক মানুষই হোক বা তাড়াহুড়োর মধ্যে বেড়া ছেলেরা হোক, বোতামগুলো খুলতে দেবে খুব বিরক্ত হয়। আর 3টে বোতাম মোটামুটি লাগিয়ে দিলে তোমার ভাঁজ করে ইস্ত্রি করতেও সুবিধা, আর তোমার মানে তাদেরও কষ্ট হবে না। এতগুলো বোতাম যদি মানে লাগাও, তাহলে বুঝতে পারছো যখন খুলবে তাড়াহুড়োর মাথায় তখন কীরকম হবে। দেখো যখন বোতামগুলো লাগানো হয়ে গেল, এরপর আমি একটু জল দেবো। হ্যাঁ, যেহেতু এটা পাতলার জামাটা, খুবই পাতলা, গরমে খুব আরাম করবে, কষ্ট হবে না। সেই জামাটা নরম যাকে বলে, একটুখানি এই জল ছিটিয়ে নেবে। এমনি নর্মাল জল, আমার ওপরে যে জলটা খাবার জল ছিল আমি সেখান থেকে একটুখানি দিয়ে দিলাম। এরপরে আমি ইস্ত্রিটা বোলাবো। তাতে কী হবে, অনেকে ইস্ত্রি করতে জানো না, তাদের অনেকেই পুড়ে যায়, সেই পোড়াটা হবে না। আর
ইস্ত্রির যে ভাঁজগুলো থাকে তুমি বিশ্বাস করবে না, তোমরা শুধু একবার ইস্ত্রি করে দেখেছো, আর একটু জল দিয়ে ইস্ত্রি করে দেখবে ইস্ত্রিটা কত মানে ভালো ইস্ত্রি হয়, ভাঁজ থাকবে না, খুব সুন্দর ইস্ত্রি হয়। আবার উল্টো দিক উল্টিয়ে নিয়েছি, আবার একটুখানি হালকা জল আমি দিয়ে দিলাম। আমি চেষ্টা করবো আমার সারাদিনে কী সব যেমন করি, যা যেভাবে কাটাই সেগুলো একটু একটু গল্পের ছলে বলা, তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসবো। তোমরা পাশে থেকো, আমার এই চ্যানেলটিকে লাইক ও কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না। তোমাদের সাবস্ক্রাইব না হলে হচ্ছে না বলে আমার পরিবারটা কিন্তু খুব ছোট আছে। যারা সাবস্ক্রাইব করেছো, তারা যারা দেখছো, তারা অবশ্যই একটা লাইক দেবে। আজকে আমার